আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নির্বাচন নিয়ে, ত্রয়োদশ নির্বাচন নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন কথা এসেছে। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র এবং যে তিনটি রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে সেই মুক্তিযুদ্ধের আগ থেকে মাথা ঘামায় এবং একটি রাষ্ট্র ভারত, তার সাথে তো বাংলাদেশের সেই লেভেলের সম্পর্ক ছিল, এখনও ব্যবসায়িক সম্পর্ক আছে, যদিও কিছুটা অবনতি হয়েছে, তারপরেও তাদের সাথে সম্পর্ক আছে। যে নির্বাচনটা হলো 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনে মানে কোন দেশ দলকে কোন দেশের চাওয়া ছিল, যদিও ভারত পর্যবেক্ষক পাঠায়নি, তারপরেও এবং ভারতের যে চাওয়া ছিল যে অংশগ্রহণমূলক নির্বাচন, অর্থাৎ সব দলকে নিয়ে, সেটা যখন হয়নি তখন তাদের যে দলগুলো অংশগ্রহণ করেছে তার ভেতরে কোন দেশের কোন দলটা চাওয়ার অগ্রাধিকারের ভিত্তিতে ছিল। যদি বলি ভারতের কথা, তা ভারতের সাথে সম্পর্ক তলানিতে পৌঁছালেও ব্যবসায়িক সম্পর্ক কিন্তু এখনও তলানিতে পৌঁছায়নি। অর্থাৎ ভারত থেকে বাংলাদেশ সরকার হিউজ পরিমাণ, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ আমদানি করে থাকে। সে আমদানির কোনো ইয়াত্তা কুল কিনারা ঠিক ঠিকানা নেই। অর্থাৎ হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে ভারতের যে সুসম্পর্ক ছিল, সেই সুসম্পর্ক থাকাকালীন অবস্থায় যত না আমদানি রপ্তানি হয়েছে, তার চেয়ে বেশি আমদানি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। যদিও তাদের সাথে রাজনৈতিক সম্পর্ক দেশ হিসাবে সম্পর্ক ভালো ছিল না, কিন্তু ব্যবসায়িক সম্পর্ক ঠিকই তারা ভালো রেখেছে। তো তখন মানে ভারতের চাওয়া ছিল যে বাংলাদেশে কোনো ইসলাম ভিত্তিক দল ক্ষমতায় না আসুক। মানে তাছাড়া ইসলাম ভিত্তিক দল ক্ষমতায় না আসলে আর ক্ষমতায় আসার মতো একটি দল ছিল, সেটা হলো বিএনপি। এখন সেই বিএনপি ক্ষমতায় আসলে মোটামুটি তারা একটা ব্যালেন্স করতে পারবে, বা তাদের সাথে একটা সম্পর্ক সেইভাবে তৈরি হবে। কেননা তারা যে দলের ক্ষমতায় আসতে দেখতে চায়নি, তাদের সাথে পাকিস্তানের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে এবং তাদেরই হাত ধরে পাকিস্তান বাংলাদেশের ভেতরে একটা পরিবেশ তৈরি করে নিয়েছে। বর্তমান সময়ে ব্যবসা বাণিজ্য, বিমান চলাচল, সরাসরি বিমান চলাচল, তারপরে অস্ত্র চুক্তি সহ বিভিন্ন ইস্যুতে তারা একটা সেক্টর বা সেন্টার বা একটা ক্ষেত্র তৈরি করার আপ্রাণ চেষ্টা করেছে এবং তারাও সেই আকারেই মানে সেই লেভেলের যে মানে আগায় যে সেই সম্পর্ক সরকারকে নিয়ে করে ফেলেছিল। এখন সঙ্গত কারণেই তাদের সাথে ভারতের সুসম্পর্ক রাখা কোনোভাবেই সম্ভব নয়। এবং তারা যদি ক্ষমতায় চলে আসে, তাদের স্লোগানই বলে দেয় যে তাদের সাথে ভারতের সামনে অগ্রসর হওয়া কোনোভাবেই সম্ভব নয়। আইডিওলজিক্যালি বলেন, ব্যবসায়িক বলেন, মানে কোনো ফরম্যাটেই তাদের সাথে ব্যবসা বাণিজ্য বা দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া, তাদের সাথে সুসম্পর্ক রাখা কোনোভাবেই সম্ভব নয়। সঙ্গত কারণেই ভারতের আওয়ামী লীগের অনুপস্থিতিতে যাদেরকে ক্ষমতায় দেখতে চেয়েছিলেন, অবশেষে তারাই ক্ষমতায় চলে আসলো আর কি। সেই বিএনপি এখনও পর্যন্ত আপনারা জানেন যে বিএনপি আপনার 200-রও অধিক উপরে আসন পেয়ে তারা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। সেখানে কোনো ঘাবলা ত্রুটি এখন আপাতত তো রেজাল্ট ঘোষণার পরে আসনের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। একেবারে তারা সরকার গঠনের অনেক ধাপ এগিয়ে গেল। এরকম ভূমিধস বিজয় যখন আওয়ামী লীগ, বিএনপি সব দলের অংশগ্রহণ ছিল, তখন এরকম ভূমিধস বিজয় দেখা খুব দুঃসাধ্য ছিল। এবার যেটা হয়ে গিয়েছে। এখন আপনারা জানেন যে এই বিএনপির বিভিন্ন লোক, যেমন সালাউদ্দিন
আহমেদ সাহেব, উনি ভারতে ছিলেন। পরবর্তীতে 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে এসেছেন। এবং আমার বক্তব্য নয়, আপনি বিএনপির চেয়ারপারসন তারেক রহমান উনি যখন বাংলাদেশে ফিরে আসেন, তখন জামাতের একাধিক নেতার মুখ থেকে এটা হয়েছে যে মানে কার কাছে লিখিত দিয়ে, মুসলিকা দিয়ে বা কার সাথে যোগাযোগ করে আপনি বাংলাদেশে ফিরে আসছেন, মানে এরকম কিন্তু কথা বলেছে। অর্থাৎ ওরা ভারতকে ইন্ডিকেট করেছে যে ভারতের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে। পাশাপাশি আপনার চীনের সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক ভালো। এবং চীনের সাথে যে সরকারই আসুক, চীন ব্যবসায়িক একটা দেশ, তাদের যে সরকারই আসুক খুব বেশি প্রবলেম হয় না, কারণ ওরা ব্যবসা ছাড়া আর কিছু বোঝে না। ওদের সাথে ওদের মানবিকতা এত বেশি কাজও করে না। এই সব কিছু মিলায়ে দেখা গেল দিন শেষে যে সেই ভারতের কাঁধে চাপিয়ে দেওয়া হোক আর ভারতের চাওয়া হোক, ভারতেরই মানে জয়লাভ হয়ে গেল। বিষয়টা আমার কাছে এরকমই মনে হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।